নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। প্রতিবার ভোটের সময় পশ্চিমবঙ্গে সন্ত্রাস হয়, এটা বাংলার একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবারে অনেক আগে ভাগেই এই সন্ত্রাসটা কিন্তু শুরু হয়েছে। কি মনে হয় আপনাদের? কেন এই সন্ত্রাস আগে ভাগে শুরু হয়েছে? এর আগে আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনের আগে মোটামুটি ওই নমিনেশন জমা যখন থেকে দেওয়া হয় তখন থেকে মোটামুটি একটা হিংসার কার্যক্রম শাসক দলের তরফ থেকে সবসময় লক্ষ্য করা যায়। অতীতে বামের সময় ছিল, বর্তমানে তৃণমূলের সময় সেটা আরেকটু বেশি ফুলেছে, ফেপেছে, একটু বেশি গন্ডগোল হচ্ছে। মোটামুটি যখন ভোট ডিক্লেয়ার হয়ে যায় তারপর আমরা দেখি বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে তর্কাতর্কি, এ ওকে নানান কুকথা বলে, ফ্লেক্স ছিঁড়ে দেয়, ব্যানার ছিঁড়ে দেয়, দেওয়াল লিখতে দেয় না। তারপরে মোটামুটি যখন নমিনেশনটা শুরু হয়ে যায় তারপর থেকে বেদম দেওয়াটা শুরু হয়, দমদম দাওয়াই দেওয়া শুরু হয়। শাসক দল সবসময় বিরোধীদের দমদম দাওয়াই পশ্চিমবঙ্গে দিয়ে এসেছে। কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি এখনো ভোট ঘোষণাই হয়নি। ভোট কবে হবে আমরা জানি না। যদি ঠিকঠাক ভাবে ভোট হওয়ার কথা, যেমনটা ভোট হওয়া উচিত তেমনটা যদি হয় তাহলে মার্চের শেষে থেকে মোটামুটি ধরে নিতে পারি আমরা যে এপ্রিলের মাঝামাঝির মধ্যে ভোট হয়ে যেতে হবে। কিন্তু তারিখ, দিনক্ষণ, এমনকি মডেল কোড অফ কন্ডাক্ট কিছুটাই এখনো চালু হয়নি। তাহলে এখনই গন্ডগোল কেন? আসলে আইপ্যাক একটা নতুন কৌশল নিয়েছে। আইপ্যাকের ইন্ধনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটা নতুন কৌশল এই বাংলায় শুরু হয়েছে। কেন এগুলো করছে? আইপ্যাকের কৌশল হচ্ছে যে এবারে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় যে আইবি রিপোর্টটা নিয়েছেন পুলিশের মাধ্যমে, সেটাতে রিপোর্ট ভালো আসেনি। বহু জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিওর শিট যেগুলো আছে এসআইআর এর পরে, ভুয়ো ভোট বেরিয়ে যাবার পরে তার দলের লোকেরা হারবে। যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আসলে কিন্তু এবার আর সেটা কাজ করবে না। রিপোর্ট বলছে 90% চান্স মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন। অনেক কৌশল করেও, অনেক অভিনয় নাটক, টাকা বাড়িয়েও তিনি হারবেন। এবং এর জন্যই এখন থেকেই নানান জায়গায় নানান ফন্দি ফিকির করছে এই তৃণমূল কংগ্রেস। এখন থেকে যেটা ফার্স্ট টার্গেট নেওয়া হয়েছে যে মানুষকে ভয় দেখাতে হবে, যারা বিরোধী ভোটার আছে তাদেরকে ভয় দেখাতে হবে, মোটামুটি বিজেপিকে ভয় দেখাতে হবে, এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে মানুষ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে যাতে মানুষ ভোট কেন্দ্রমুখী না হয়। যদি বেশি মানুষ ভোট দেয় তাহলে তো সরকারের পতন অনিবার্য। ভুয়ো ভোটার 58 লক্ষ বেরিয়ে গেছে, আরো আনম্যাপিং ভোটার আছে। এই এসআইআর পর্ব শেষ হতে হতে মোটামুটি ধরে নিন আপনারা 1 কোটির কাছাকাছি, কম কিংবা বেশি ভোটার বাদ চলে যাবে, যার বেশিরভাগটাই হচ্ছে শাসক দলের ভোটার। এবার এরা চাইছে তৃণমূল কংগ্রেস যে ভোটটা ঠিক করে করবেই না, ভুয়ো ভোটার বাদ দিতেই তারা তো চাপে পড়ে গেছে। আসলে সমস্যাটা হচ্ছে কি, এই যে এত মানুষ বাদ হয়ে গেছে তাতে তৃণমূলের তো বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে বহু কেন্দ্র আছে যেগুলো 10,000-এর মধ্যে জিতেছে, বহু কেন্দ্র 20,000-এর মধ্যে জিতেছে। 30-40 হাজার তো কলকাতায় তো রমরমা, এক এক জায়গায় 40-50 হাজার করে ভুয়ো ভোটার বাদ গেছে। এবার এই যে ভুয়ো ভোটার বাদ যাওয়াতে এই ভোটটা তো তৃণমূল কংগ্রেসই নিত। এবার এই ভোট না থাকাতে তৃণমূল কংগ্রেসের কনফিডেন্স একেবারে জিরো হয়ে গেছে। আপনাদের পাড়ার তৃণমূল নেতার সাথে কথা বলে দেখুন, আপনারা বুঝে যাবেন কাজের কাজটি কিচ্ছু হচ্ছে না, কোনোভাবেই তারা আসতে পারবে না। তৃণমূল কংগ্রেসকে যদি জিততে হয় তাহলে ওদের যেটা করতে হবে, মানুষকে ভোটমুখী করা যাবে না। মানুষ ভোটমুখী যদি না হয় তাহলে তাদের ভোটটা জোর জবরদস্তি নিয়ে যদি কোনোভাবে তারা আসতে পারে, ম্যানেজ করতে পারে, বুথ পিছু তারা একটা হিসেব বের করেছে। তারা এখন থেকে হিসেব করছে যে আমরা এই যে পরিবেশটা সৃষ্টি করেছি তাতে আমরা কত, এসআইআর এর পর আমাদের কত মাইনাস আছে, তাহলে সেই মাইনাসটাকে যদি গ্যাপ দিতে হয়, মানে 1 ভোটে জিতলেও তো জিত, 1000 ভোটে জিতলেও তো জিত, সেই ক্ষেত্রে মোটামুটি ধরুন 4-5 হাজার ভোটে যদি জিততে হয় তাহলে কত বুথ পিছু কত মানুষকে আমাদের আটকে দিতে হবে বাড়িতে। এই একটা ছক তারা করছে। বুথে বুথে তারা হিসেব করে যারা বিরোধী ভোটার আছে তাদেরকে তো আসতেই দেবে না বুথে। সাধারণ মানুষ এমন পরিস্থিতির সৃষ্টি করবে যাতে সাধারণ মানুষও ভোটটা দিতে না যায়, ভয় পায়। কারণ
আপনারা জানেন গ্রামাঞ্চলে তো এই আটকে দেওয়া রাস্তায় সেগুলো তো চলে, এবং শহর কলকাতাতে আপনারা জানেন আবাসনগুলোকে টার্গেট করা হয়, এবং সেটা ইলেকশন কমিশন জেনেই সিদ্ধান্ত নিয়েছে যে আবাসনগুলোতেই ভোট কেন্দ্র হবে। ফলে আবাসনের গেটে তালা লাগিয়ে দেওয়া, আবাসনের গেটের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়া, ওগুলো এবারটি আর হচ্ছে না। সেই জন্যই, এবং এই বিষয়টাকে ইলেকশন কমিশন খুব সিরিয়াসলি দেখছে, এবং আমরা যারা সাংবাদিক আছি, কন্টেন্ট ক্রিয়েটর আছি, ইউটিউবার আছি, আমরা এই বিষয়টা অনেক আগে থেকে জানতাম, এবং এগুলো সামনে নিয়ে এসেছি বলে এখন আমাদের কিন্তু কেস দেওয়া হয়েছে। 7খানা কেস অলরেডি আমার নামে হয়ে গেছে এখন অব্দি। আপনারা জানেন নিউজ নয়া ভারত, আগে ইভিএম নিউজ নাম ছিল, তার স্বপনকে কেস দেওয়া হয়েছে। মানব, শফিকুল, শুদ্ধশীল, সন্ময়, দীপঙ্কর, কেউ বাদ নেই, সকলকে কেস দেওয়া হয়েছে। আমি হয়তো আরো কারোর নাম নিতে পারলাম না, বা নাম, এরকম লিস্টটা অনেক লম্বা। বহু মানুষ আছেন, বহু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের সঙ্গে আমার আলাপ নেই, পরিচয় নেই, আমি হয়তো নামও জানি না। কেসের বহর, এবং সাধারণ মানুষ, সুশীল সমাজের মানুষকে কেস দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এ রাজ্যে শান্তিটা চাইছেন না। এই যে এত গন্ডগোলের পিছনে আসল উদ্দেশ্যটা কি জানেন? মমতা এখন চাইছেন এসআইআর ভেস্তে দিয়ে রাষ্ট্রপতি শাসন লাগু করতে। আপনারা বলবেন তো এটা তো বিজেপির নিচুতলার কর্মীরা চাইছে, তারাই তো বলে রাষ্ট্রপতি শাসন হোক, 356 না জারি করলে ভোট হবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন কেন? রাষ্ট্রপতি শাসন হলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে ক্ষমতা চলে যাবে। আসলে না, রাজনীতি না কখনো সহজ অঙ্কে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন একমাত্র রাষ্ট্রপতি শাসনই এখন তার ভরসা। কেন তার ভরসা? রাষ্ট্রপতি শাসন হলে তিনি সিম্প্যাথি গেম খেলতে চাইবেন। যে রাষ্ট্রপতি শাসন করে সে বিপদে পড়ে, ভারতবর্ষের এটা দীর্ঘদিনের ইতিহাস রয়েছে। আপনাদের মনে আছে জরুরি অবস্থা করার পর ইন্দিরা গান্ধীর কি অবস্থা হয়েছিল? পলিটিক্যাল ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে গেছে। ইন্দিরা গান্ধী এখন পৃথিবীতে বেঁচেই নেই। এবং কংগ্রেস রাষ্ট্রপতি শাসন করেছিল বাবরি কাণ্ডের পর। কংগ্রেসের আজকে ভারতবর্ষে কি অবস্থা হয়েছে? বিজেপি আজও রাষ্ট্রপতি শাসন কিংবা জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার করে। এমতাবস্থায় এবার যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, যে কোনো কারণে হোক, সেটা গন্ডগোলের কারণে হতে পারে, কিংবা এসআইআর এর এই যে ডিলে হয়ে যাচ্ছে বা ডিলে হয়ে যাবে, তার ফলে যদি রাষ্ট্রপতি শাসনের দিকে ব্যাপারটা চলে যায়, সময় মতো যদি ভোট না হয়, তাহলে বলবে যে বিজেপি সময় মতো ভোট করাতে চায়নি, বিজেপি জোর করে ক্ষমতা দখল করতে চাইছে, বিজেপি রাষ্ট্রপতি শাসন করছে, বিজেপি হাঙ্গামার জন্য দায়ী, এরকম একটা মমতা বন্দ্যোপাধ্যায় ঝড় তুলতে চাইবেন। সেই ঝড়কে আমরা আটকানোর জন্য আছি, আমরা ডিজিটাল যোদ্ধাদের আটকানোর জন্য আছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই শেষ চেষ্টাটা তিনি করবেন। তিনি তো জানেন তিনি হেরে গেছেন, তাহলে শেষ চেষ্টা যেটা আছে সেটা তো তিনি করবেন। এবং টিএমসির এই যে নৈরাজ্য, এটাকে এখনই যদি না থামাই, তাহলে বাংলা কিন্তু নৈরাজ্যের দিকে চলে যাবে, বাংলা আরো পতনের দিকে চলে যাবে। আপনারা তো দেখেছেন বেহালা পশ্চিমের শখের বাজার এলাকায় সম্প্রতি যেভাবে ইচ্ছাকৃত হিংসাত্মক ঘটনা ঘটানো হয়েছে, আসলে এটা তো কোনো নিছক ঘটনা নয়, এটা তো পরিকল্পিত ঘটনা। ওখানকার কাউন্সিলর সেখানে আগে থেকেই একটি অনুষ্ঠান রেডি রেখেছিলেন বিজেপির অনুষ্ঠানের পাশেই, এবং ইচ্ছা করে মাইক বাজানো হয়েছে। সেখানে জোরে জোরে সভামঞ্চ থেকে, তৃণমূলের যেটা সভামঞ্চ ছিল সেখান থেকে জোরে জোরে মাইক বাজানো হয়েছে, এবং বিজেপির যখন কর্মসূচি শেষ হয়ে গেছে তারপর ওখানে আগুন লাগিয়ে দিয়ে। এটা সম্পূর্ণ উস্কানিমূলক এবং পরিকল্পিত ঘটনা ছিল। এই ঘটনা তো এখন ফাঁস হয়ে গেছে, সবাই দেখিয়ে দিয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, দিকে দিকে ক্যামেরা, সবাই ক্যামেরা করে নিয়েছে। আপনারা জানেন সেখানে বিজেপির একটি জনসভা চলছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেখানে উপস্থিত ছিলেন, এবং সমস্ত প্রশাসনিক অনুমতি ছিল। তা সত্ত্বেও 100 মিটার দূরে ওখানকার স্থানীয় তৃণমূল কাউন্সিলর ইচ্ছাকৃতভাবে খেলার অনুষ্ঠান আয়োজন করে জোরে জোরে মাইক বাজিয়েছেন, যাতে বিজেপির সভাকে ব্যাঘাত ঘটানো যায়। সমস্ত সংবাদ মাধ্যমে এই ঘটনাটা দেখিয়েছে। তা সত্ত্বেও বিজেপি কর্মীরা শান্তিপূর্ণভাবে বারবার অনুরোধ করেছেন যে আওয়াজ কমানো হোক, পরিস্থিতি যাতে শান্ত থাকে। কিন্তু সহযোগিতা করার বদলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আগ্রাসী হয়ে উঠেছিল। কোনো যুক্তিকে তো তারা ধার ধারে না। এখানে বিরোধীদের তারা মনেই করে না যে তারাও গণতন্ত্রের একটা অংশীদার। সবসময় এখানকার শাসক দল, সেটা অতীতে সিপিএম, বর্তমানে তৃণমূল, তাদের ক্ষমতার যে দম্ভ, সেটাকে তারা মনে করে
যে এটা সারা জীবন থাকবে, এবং এই ক্ষমতার দম্ভের জেনেই তারা হমেশা গন্ডগোল পাকাচ্ছে। বিজেপি কর্মীদের উপরে এই যে পরিকল্পিত আক্রমণ চালানো হলো, এলাকায় হিংসা চালানো হলো, এর জন্য তো তৃণমূল কংগ্রেস দায়ী। শুভেন্দু অধিকারী পরে গেছেন, তারা যারা ওখানকার স্থানীয় বিজেপি কর্মীরা আছেন তারা শুভেন্দু অধিকারীকে দেখে বুকে বল পেয়েছেন। শুভেন্দু অধিকারীও বলেছেন যে এর বদল হবে, এই রাজনৈতিক সংস্কৃতির বদল করা হবে। এটা আসলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা তৃণমূলের তরফ থেকে, যে এবার হিংসা হবে। এটা হিংসার বার্তা। এই হিংসার বার্তা শুধুমাত্র বিজেপি কর্মীদের জন্য নয়, এটা পথ চলতি মানুষ, সাধারণ মানুষ, দোকানদার, সবাইকে বোঝানো হচ্ছে। আপনাদেরকে বলছিলাম না যে তৃণমূল এবার বুঝিয়ে দিচ্ছে, ভোটটা দিতে এসো না বাবু, ভোটটা দিতে এলে কিন্তু গন্ডগোল হবে। ভোটটা দিতে এলে, আপনারা তো সিপিএম আমলে শুনেছেন যে যারা ভোট দিতে আসতো অনেকের এই হাতের কবজি কেটে দিত, গলায় কই মাছ দিয়ে দিত। সেরকমই একটা পরিবেশ ফেরানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এবং এটা তৃণমূল কংগ্রেস প্রথমবার করছে এমনটা নয়। এই যে শেষ আমাদের পৌরসভা নির্বাচন হলো, শেষ যে পঞ্চায়েত নির্বাচন হলো, সেখানে তো আপনারা দেখেছেন যে কিভাবে এরা ভোট দিতে দেয়নি। তারা এখন থেকেই বুঝিয়ে দিতে চাইছে যে বিরোধিতা করলে ফল ভোগ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা না দিলে তার ফল ভোগ করতে হবে। কে কোথায় ভোট দিচ্ছে সেটাও গ্রামে গঞ্জে এখন তৃণমূল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসাররা বসে থাকেন, তাদেরও আসলে হাত পা বাঁধে, কিছু করার নেই। একমাত্র ইলেকশন যদি শক্ত হাতে হয়, ইলেকশন কমিশন যদি মনে করে শক্ত হাতে ভোট হবে, এবং কেন্দ্রীয় বাহিনীকে যদি একেবারে খুল্লাম খুল্লা ছুট দেওয়া হয়, যদি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের অধীনে না কাজ করে, তাহলে কিন্তু সুস্থভাবে ভোট করানো সম্ভব। তৃণমূলের এই শাসনামলে আজকে বাংলার এই জনপরিসর আর সাধারণ মানুষের জন্য নেই। কোথায় কে কথা বলবে সেটাও এখন শাসক দল ঠিক করে দিচ্ছে। কাগজে কলমে ভোট আছে, কিন্তু বাস্তবে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা যত দিন যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং যারা ভাবছেন এই ঘটনাগুলো শেষ কয়েকদিন ধরে যেটা হলো সেটা বেহালার ঘটনা হতে পারে, সেটা অন্যান্য জায়গায় এসআইআর এর যারা মাইক্রো অবজারভার আছে, যারা বিডিও আছেন, বিডিওরা তো এই রাজ্য সরকারেরই করবে, তাদেরকে মারধরের ঘটনা, এইগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা। তৃণমূলের এক একটা নেতা বিচ্ছিন্ন ভাবে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নির্দেশ নেই, বা এই দলের উঁচু তলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নির্দেশ নেই। তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছেন। 2021-এর ভোট পরবর্তী হিংসা আপনাদের মনে আছে তো? এই ভোট পরবর্তী হিংসার পর আমার উপর 7খানা মামলা হয়ে গেছে, সকলের উপরে হয়েছে। আমাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই আমরা যে স্টুডিওতে এখন কাজ করছি, উল্টো দিকে জানলার কাঁচগুলো এখনো আমি লাগাইনি। যেদিন এই সরকারের পতন হবে তারপর লাগাবো। অনেকের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, বহু মা বোনেদের ইজ্জত লুট করা হয়েছে, অনেকে আর এই বেঁচে নেই, এই পৃথিবীতে নেই, ঝুলিয়ে দেওয়া হয়েছে কাউকে গাছে। বিধায়ককে ছাড়া হয় না এই রাজ্যে। খুন, ঘরছাড়া করা, একেবারে টার্গেট করে হামলা, পুলিশের পক্ষপাত দুষ্ট ভূমিকা, এবং সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ঘটনাকে ছোটখাটো বলা। আজও তো কেউ শাস্তি পায়নি, অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে একদম চারিদিকে। ওই ভোট পরবর্তী হিংসার একটা মামলাতে, তাও পরিবারের যিনি আছেন এখন ভাই, সেই ভাইয়ের চেষ্টায়, ব্যক্তিগত চেষ্টায় কয়েকজন এখনো জেল খাচ্ছেন। বাকিরা, শাসক দলের পুলিশ কি কাউকে ধরেছে? হিংসার যে ঘটনাগুলো সেগুলো কি বন্ধ হয়েছে? বরং হিংসার ঘটনা আরো বৈধতা পায়। এই যে দেখুন না, মনিরুল ইসলাম বিধায়ক, তার বিরুদ্ধে পুলিশ তো এফআইআরই নিতে চায় না, এফআইআর হলেও গ্রেফতারি করতে চায় না। মনিরুল ইসলাম তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এরকম পাড়ায় পাড়ায় বহু মনিরুল ঘুরে বেড়াচ্ছে সমস্ত জায়গায়, আলাদা করে কার আর নাম নেবেন? এই ঘটনাগুলো প্রমাণ করে যে ভোটের আগে থেকেই হিংসার ভয় দেখানোর পর্ব শুরু হয়ে গেছে, এবং এটা চলবে, ভোট পর্যন্ত এটা চলবে। কাউন্টিং যতক্ষণ না শেষ হচ্ছে, কাউন্টিং এর পরেও এটা চলবে। এগুলো আসলে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের ট্রেলার মাত্র। ইলেকশন কমিশন এখন থেকে যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু মুশকিল আছে। আসলে মাননীয়া জানেন যে বাংলায় তার বিরুদ্ধে তীব্র সরকার বিরোধী হাওয়া বইছে, তাই তিনি কখনোই অবাধ শান্তিপূর্ণ ভোট হতে দেবেন না। রিগিং, বুথ দখল, ছাপ্পা, এগুলি সবই তার তথাকথিত গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। 2021-এ তারপরে এই পুরসভা ভোটে
আপনারা তো দেখেছেন যে কিভাবে ভোটের সময় সিসিটিভি গুলো বন্ধ করে রাখা হয়েছিল। বিজেপির তরফ থেকে বারবার বিরোধী দলনেতা সেই অভিযোগ করেছেন, তিনি প্রমাণ দিয়ে দেখিয়েছেন। এবং এ রাজ্যে পুলিশ, তাদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। পুলিশের কর্তারা তো আপনাদের, আমি সেই ভিডিওটা দেখিয়েছি, আপনারা দেখেছেন, অন্যান্য চ্যানেলেও, কয়েকটি চ্যানেলেও আপনারা দেখেছেন যে নন্দীগ্রামে মহিলা পুলিশের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে কিভাবে পুলিশের কয়েকজন উচ্চপদস্থ কর্তারা বলছেন যে 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। কয়েকটা গোপন মিটিং করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য। সেখানে কোথাও সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে, পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে, হোমগার্ডদের নিয়ে সভা হচ্ছে। এগুলো তো পুলিশের কাজ নয়। পুলিশের কাজ তো মানুষকে নিরাপত্তা দেওয়া, থানা এলাকার মানুষকে। কিন্তু পুলিশ ব্যস্ত রাজনীতি করতে। পুলিশের রাজনীতিকরণ সিপিএম আমলে হয়নি, এ কথা আমরা বলছি না। সিপিএম আমলেই এটার জন্ম হয়েছিল, কিন্তু সিপিএম এর থেকেও এক ধাপ এগিয়ে টিএমসির আমলে এই কাজটা চলছে। এবার যদি টিএমসি জেতে, তাহলে রাজনৈতিক হিংসা তাদের নিয়মিত প্রশাসনিক অস্ত্রে পরিণত হবে। শুধুমাত্র ভোটের সময় নয়, পার ডে। আগেও হয়েছে, হয়নি এমনটা নয়, কিন্তু হিংসার মাত্রা আরো বাড়বে। এবং শুধুমাত্র বিরোধী দলের কর্মীদের উপরে নয়, সাধারণ মানুষের উপরে হিংসা নেমে আসছে। আগেও ছিল, আগে শুধুমাত্র অর্থনৈতিক হিংসা ছিল। আপনারা কিছু করতে গেলে তৃণমূলের পারমিশন নিতে হয়। এখন পারমিশন তো ছেড়ে দিন, রুটি বেটি নিয়ে সমস্যা হয়ে যাবে, দৈনন্দিন জীবনে সমস্যা হয়ে যাবে। আসলে আমাদের ইতিহাস থেকে না শেখা উচিত। শাসক যখন অতিরিক্ত পরিমাণে বর্বর হয়ে যায়, ইতিহাস আমাদের পথ দেখায় যে বর্বর শাসক কেমন হয়। বর্বর শাসকের মধ্যে আমরা প্রথম নামটি আলাউদ্দিন খিলজির নিতে পারি, বখতিয়ার খিলজিদের নিতে পারি, পরবর্তীকালে বাবরদের নাম নিতে পারি। এরা সকলেই ধ্বংসের মাধ্যমে শাসন কায়েম করেছিল, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, যেভাবে তৃণমূল কংগ্রেস শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে, যেভাবে ওরা আমাদের যে গোটা সিস্টেমটাকে নষ্ট করেছে, সামাজিক ব্যবস্থাটাকে নষ্ট করেছে, আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে নষ্ট করেছে। আজকে আয়ুর্বেদ তো আপনি খুঁজে পাবেন না, অথচ আয়ুর্বেদে তো ভালো চিকিৎসা হবে। এবং এরা সকলেই হিংসক শাসক ছিলেন। ঔরঙ্গজেব, আপনাদের মনে আছে যে গুরু তেগ বাহাদুরকে হত্যা করিয়েছে, বান্দা সিং বাহাদুরকে হত্যা করিয়েছে, শিবাজী পুত্র সম্ভাজিকে হত্যা করিয়েছে। ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিরোধীদের একেবারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। টিপু সুলতান, এদের সবাই তো ইতিহাসে নাম শুনেছেন আপনারা। এরা বর্বর শাসক ছিল। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমলে বর্বরতা কোথায় গেছে? বিধায়ক পর্যন্ত নিরাপদ নয়, সাংসদ নিরাপদ নয়, সাধারণ মানুষ কোথা থেকে নিরাপদ হবে? শুধুমাত্র ভোট ব্যাংক টিকিয়ে রাখার জন্য আজকে দেখুন, তাঁর দলেরই এক বিধায়ক আজকে আবার সেই বাবরের নামে শুরু করেছিলাম, সেই বাবরি মসজিদ করতে চাইছে। সেখানে পরপর তার এলাকায় গন্ডগোল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নিচ্ছেন? এমনকি ওই বিধায়ক, তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরাই এই হিংসার জন্য দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন, নিজেই মুখ্যমন্ত্রী বলছেন, যখন গন্ডগোল হলো মুর্শিদাবাদের শেষবারের মতো, তখন তিনি বলছেন যে ওই সময় জুম্মার দিন একটু ওরা জমায়েত করে, ওদের বিক্ষোভটা জায়েজ, স্বাভাবিক। তো মুখ্যমন্ত্রী তো কোনো রকম ভাবে এই যে অন্যায় অবিচার যেটা হচ্ছে, সেটা অন্যায়টাকে অন্যায় বলছেন না, পরোক্ষভাবে সমর্থন করে যাচ্ছেন। শুধুমাত্র ভোট ব্যাংকের কথা ভেবে তিনি যা খুশি করে চলেছেন। তাই আজ বাংলায় ভয়ের বাতাবরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একেবারে বোঝা যাচ্ছে এটা একবারে পরিকল্পিত রাজনৈতিক কৌশল। এবং এর লক্ষ্য ভোটারদের ভয় দেখানো, বিরোধী কর্মীদের একেবারে দুর্বল করে দাও, মানসিকভাবে তাদেরকে চাপে রাখো, সাধারণ মানুষকে চুপ করিয়ে দাও, কোনো মানুষ যাতে কিছু বলতে না পারে। আসলে ভয়ের পরিবেশ যদি থাকে, তাহলে মানুষ কথা বলবে কি করে? সেই কারণে এই সাম্প্রতিক ঘটনাগুলো শুধু একটা ট্রেলার, একটা অধ্যায়। এরকম আরো অনেক অধ্যায় আসবে। যদি আমরা এখনই পরিবর্তন না করি, এই সরকারটাকে যদি এখন থেকে প্রতিবাদ না করি, তাহলে নির্বাচনের সময় যে কি ভয়াবহ পরিস্থিতি হবে, সেটা এখন থেকে কিন্তু আমি আপনি কল্পনা করতে পারছি। যদি বাংলার মানুষ এই অব্যবস্থাটাকে মেনে নেয়, তাহলে গণতন্ত্রই ভেঙে পড়বে। গণতন্ত্র তো এমনি কিছু নেই, আরো অর্থহীন হয়ে যাবে এই গণতান্ত্রিক ব্যবস্থা। তখন আর দেখবেন হয়তো ভোটই করতে দিতে চাইবে না। নামকা ওয়াস্তে যেমন ভোট হচ্ছে, নামকা ওয়াস্তে গয়ঙ্গচ্ছতি ভোট হবে।
তাই বাংলার মানুষকে, প্রত্যেকটা মানুষ যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা দলমত নির্বিশেষে আপনাদের জাগতে হবে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নেতাজির বাংলা, এটা বিবেকানন্দর বাংলা, এটা ভয়ের বাংলা নয়। এটা কোনো শাসক দল যদি মনে করে এটা তাদের জমিদারি, সেটা কিন্তু নয়। এই বাঙালি জাতি কিন্তু ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সব থেকে বেশি আওয়াজ তুলেছিল, সশস্ত্র আন্দোলন করেছিল। সেই বাঙালির আজকে কি হলো? সেই বাঙালি আজকে তৃণমূলের সিন্ডিকেট আর গুন্ডারাজকে ভয় পাবে? আসলে এই পরিবর্তন, এই সরকারকে পরিবর্তন করাটা খুবই জরুরি, এবং সেই কারণেই প্রধানমন্ত্রী যে বলেছেন পাল্টানো দরকার, এটা সত্যি, এই সরকারকে পাল্টানো দরকার। এবং এই মুহূর্তে সত্যি কথা বলতে গিয়ে বিজেপি ছাড়া আর কোনো বিকল্পই নেই, এবং এটা বাস্তব। এই বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে, এবং সরকারকে পাল্টানোর জন্য যা যা করণীয় গণতান্ত্রিক উপায়ে, সেটা আমাদের কিন্তু করা উচিত। বন্ধুরা, আপাতত এখানেই এই ভিডিওটা শেষ করছি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যারা এখনো সাবস্ক্রাইব করছেন না। বহু মানুষ সাবস্ক্রাইব করেছেন, লক্ষ লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছেন, কিন্তু তারপরেও তার বাইরে অনেক মানুষ আছেন যারা নিয়মিত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আপনাদেরকে আবার মনে করিয়ে দেবো, সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি ওর যে পাশে যে ঘন্টির চিহ্নটা রয়েছে, আইকনটা রয়েছে, বেল আইকন প্রেস করে দিন, যাতে ভিডিও আপলোড করা মাত্র সঙ্গে সঙ্গে আপনারা জেনে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। এছাড়াও যারা ভিডিও একটু আগে ভাগে দেখতে চান তাদের জন্য ব্যবস্থা আছে। আপনারা জয়েন বাটন ক্লিক করতে পারেন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে জয়েন বাটন। জয়েন বাটন ক্লিক করলে কি হবে, আমরা যখন এই ভিডিওটা এডিট করে সঙ্গে সঙ্গে আপলোড করে দিই, থাম্বনেল লাগানো, টাইটেল লেখা, অন্যান্য অনেক কাজ থাকে, তো সেইগুলো কাজ হতে হতে অনেক সময় লাগে। তো আপলোড করা মাত্র যে ভিডিওটা আছে সেটা আপনারা বেশ কয়েক ঘন্টা আগে ভাগে জয়েন বাটন ক্লিক করলে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে। আর এই লড়াইয়ে আমাদের যদি কেউ অংশীদার হতে চান, আপনাদের বলবো সাবস্ক্রাইব বাটনের পাশে সুপার থ্যাঙ্কস বাটন আছে, যে কোনো অপশন বেছে নিয়ে আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারেন সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদের এই প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। ভালো থাকবেন।